সুভা দরজার কাছে চলে যায় আওয়াজের উৎস খুঁজতে। ঠিক তখনই তার কানে ভেসে আসে তানভীরের কথা। তানভীর দরজার ওপাশে বলছে, একটা দরজা তোকে আমার থেকে আলাদা করবে? এটা কিভাবে ভাবলি পরি, বোকা বউ আমার। তানভীর সরকার যা চায় তা নিজে থেকে আসে, না হয় ছিনিয়ে নেয়। এদিকে সুভার চোখ ভর্তি পানি চলে আসে। কি করবে এখন সুভা? কিভাবে বাঁচবে তানভীরের হাত থেকে? প্রায় 15 মিনিট পর দরজা খুলে পড়ে যায় সুভার পা থেকে একটু দূরে। তানভীর করাত কাঁধে নিয়ে ভেতরে প্রবেশ করে, আর তার পঞ্চপাণ্ডবও চলে যায় সেখান থেকে। অবশ্য দরজাটির বেশিরভাগ তার পঞ্চপাণ্ডবই কেটেছে। তানভীর ইলেকট্রিক করাতটি নিচে রেখে সুভার কাছে যেতে থাকে। তানভীরকে আসতে দেখে সুভা অন্যদিকে পালানোর পায়তারা করে, কিন্তু এত বড় ছাদে শুধু একটাই যে রাস্তা, সেটাও তানভীর ভেঙে ফেলেছে। সুতরাং সুভা একদম ছাদের কিনারায় যেতে থাকে। ঠিক তখনই তানভীর তাকে ধরে ফেলে আর খুব শক্ত করে সুভার কোমর জাপটে ধরে। সুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু তানভীরের শক্তির কাছে পরাজিত হয় বারবার। তানভীর সুভাকে কোলে নিয়ে সোজা নিচে নামতে থাকে, উদ্দেশ্য তার ঘর। এদিকে সুভা বারবার চিৎকার করতে থাকে তানভীরকে নামানোর জন্য। বলে ওঠে সুভা, তানভীর, তানভীর নামান আমাকে, প্লিজ নামান। প্রতিউত্তরে তানভীর তো বলে ওঠে, সোজা বিছানায় পড়ি। সারা পথ সুভা অনেক লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভই হয় না। যেখানে অন্ধকারে সুভা রাস্তাই খুঁজে পাচ্ছিল না, সেখানে তানভীর কত সুন্দর করে তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। রুমে এসেই তানভীর সুভাকে নামায় আর দরজাটা লক করে, সব জানালাগুলো লক করে ফেলে। সুভা এই সুযোগে আবার দরজার কাছে চলে যায়, কারণ এবার সুভা দরজার পিন নাম্বার জেনে গিয়েছে। কিন্তু পিন নাম্বার দেওয়ার আগেই তানভীর এক হাত দরজায় দিয়ে সুভার পিঠ ঘেঁষে দাঁড়ায়। এদিকে তানভীর এভাবে দাঁড়াতে তানভীরের নিঃশ্বাস সুভার কাঁধে আছড়ে পড়ে। ভয়ে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে সুভার। তানভীরের শীতল হাত সুভার কোমরে চলে যায়, চোখ বন্ধ করে ফেলে সুভা। সুভা বুঝতে পারে সে চাইলেও এখন তানভীরকে থামাতে পারবে না। শেষে এত ছুটোছুটি করেও কোনোই লাভ হলো না। দিন শেষে সুভাকে তানভীরের কাছে ধরা দিতেই হলো। এদিকে তানভীর সুভার কোমর জাপটে ধরে তার পিঠ নিজের বুকের সাথে লাগায়। আলতো করে সুভার কাঁধে চুলগুলো সরিয়ে গালে গলায় কাঁধে পরপর কিস করতে থাকে। এদিকে ভয়ে ঠান্ডা হয়ে যায় সুভার সর্বাঙ্গ। সুভা বারবার শুকনো ঢোক গিলতে থাকে। তানভীর সুভার কানের লতিতে কিস করে। তানভীরে গরম নিঃশ্বাস দিশেহারা করে তুলেছিল সুভাকে। সুভা ভেবেছিল তানভীরকে ডিভোর্স দেওয়ার ফলে সে আরো হয়তো তার মুখও দেখবে না, এতটা ঘৃণা করবে সুভাকে, আর কখনো তার মুখও দেখতে চাইবে না। কিন্তু সুভা এটা ভুলে গিয়েছিল হয়তো তানভীরে পরি যদি পাতালেও লুকিয়ে থাকে, তানভীর সেখান থেকেও তাকে খুঁজে বের করবে। সুভার ভাবনার মাঝে তানভীর সুভাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর বলে ওঠে সুভাকে, তিলটা কোমরে না থেকে যদি নামিতে থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। এই এক বাক্যই ছিল সুভার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুভা অবাক হয়ে তানভীরকে সাথে সাথে বলে উঠল, আপনি আমার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়েছেন। প্রতি উত্তরে তানভীর সুভার গলায় মুখ গুজে দেয় আর বলে ওঠে, এখন নেব, সবভাবেই সুযোগ নেব। সুভা প্রতি উত্তরে বলে ওঠে, আমি প্রস্তুত না। কথাটা বলেই সুভা তানভীরকে সরিয়ে দিয়ে সামনের দিকে পা বাড়ায়, কিন্তু তানভীর সুভাকে টেনে কোলে তুলে নেয় আর বলে ওঠে, আমি তো প্রস্তুত সুভা রানী। কথাটা বলেই তানভীর সুভাকে বিছানায় ফেলে দেয়। ড্রিম লাইটে সুভাকে আরো বেশি আকর্ষণীয় লাগছিল, ঠিক সেদিনের মতো যেদিন সুভা কালো শর্ট ড্রেস পরে তানভীরের সামনে গিয়েছিল। তানভীরের অ্যাডামস আপেল বারবার ওঠানামা করছিল। এদিকে তানভীরের এমন ঘোর লাগানো আচরণ দেখে সুভা বুঝে যায় আজকে তাকে আর কেউ বাঁচাতেই পারবে না। সুভা হাত দিয়ে ঠেলে পিছনের দিকে যেতে থাকে। তানভীরও সুভার পা ধরে টান দিয়ে তাকে নিজের দিকে কাছে নিয়ে আসে, আর তারপরে তানভীর নিজের সমস্ত শরীরের ভার সুভার উপর ছেড়ে দেয়। সুভা দু হাত দিয়ে বারবার তানভীরকে ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। সুভা তখন তানভীরকে ডেকে ওঠে, তানভীর। পুরো কথা উচ্চারণ করার আগেই তানভীর সুভার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভা তানভীরের কান ঠেলতে থাকে, বারবার সরানোর চেষ্টা করে, কিন্তু তানভীরকে সরাতেই পারে না। এদিকে তানভীর এক হাতে সুভার দুটো হাত খুব শক্ত করে চেপে ধরে, আর আরেক হাতে সুভাকে ডেসপারেট স্পর্শ করতে থাকে। এভাবে 25 মিনিটের মতো চলতে থাকে সবকিছু। তারপর তানভীর সুভার ঠোঁট ছেড়ে দেয়, আর সুভা ছাড়া পেয়ে প্রচন্ড হাঁপাতে থাকে। তানভীর নিজের মুখ সুভার মুখের কাছে নিয়ে যায়। সুভাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তানভীর ডেসপারেট ভাবে সুভার পুরো শরীর কিস করতে থাকে।
আর শোভা বারবার চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, অনেক কিছুই বলতে থাকে তানভীরকে, কিন্তু আজকে তানভীরের কানে যেন কোনো কথাই ঢুকছে না। সে মেতে আছে শোভা নামক নেশাতে। এভাবে চলতে চলতে এক পর্যায়ে তানভীর শোভার নাইটি খুলে ফেলে দেয়, আর শোভা চিৎকার করে ওঠে, তানভীর। কথাটা বলার সাথে সাথে তানভীর বলে ওঠে, ইস, নো মোর ওয়ার্ক বেবি গার্ল। কথাটা বলেই তানভীর মত্ত হতে থাকে শোভার মাঝে, গভীরভাবে স্পর্শ করতে থাকে শোভাকে। তানভীর বরাবরই ধৈর্যশীল মানুষ, কিন্তু আজকে তাকে এতটা ডেসপারেট হতে দেখে শোভা যেন তানভীরকে চিনতেই পারে না। তানভীরে এমন স্পর্শগুলো শোভাকে নাজেহাল করে তোলে। কান্না ছাড়া আর তেমন কোনো কিছুই করার মতো ছিল না শোভার। এদিকে শোভার কান্না মাখা মুখ দেখে তানভীর আবারও তার ওষ্ঠধরের নিজের ওষ্ঠধর চেপে ধরে। এক সময় শোভাও চুপ হয়ে যায়, মেনে নেয় তানভীরের স্পর্শগুলোকে। প্রায় সারা রাত ধরেই চলে তানভীরের অত্যাচার। শেষ রাতের দিকে তানভীর ছেড়ে দেয় শোভাকে, আর উল্টো দিক হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে তানভীর। আর এদিকে শোভা উপরের দিকে তাকিয়ে শুয়ে থাকে চুপচাপ। কিছুক্ষণ পর তানভীর শোভার উন্মুক্ত কোমরে হাত রাখে, আর শোভাকে নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে শোভাকে। আর তানভীর শোভাকে উদ্দেশ্য করে বলে ওঠে, সো বেবি, হাউ ওয়াজ মাই পারফরমেন্স। তানভীরের এরকম কথা শুনে ঘৃণায় মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় শোভা। সারা শরীর ব্যথায় নাড়াতেই পারছে না সে। তানভীরও শোভার মুখ নিজের দিকে ঘুরিয়ে নেয় সাথে সাথে, আর বলে ওঠে শোভাকে, শোভা পরি, তুই যে আমার আনহেলদি অবসেশন। আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। এখন থেকে প্রতিদিন সহ্য করতে হবে আমাকে। প্রতি উত্তরে শোভা বলে ওঠে, আই হেট ইউ। তানভীরও বলে ওঠে, নট আই লাভ ইউ টু। কথাটা বলেই তানভীর এক ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। শোভার গলায় তানভীরের দেওয়া লাভ বাইটটায় তানভীর আবারও কিস করে গভীরভাবে। শোভা চোখ বন্ধ করে ফেলে আর বলে ওঠে তানভীরকে, আমি তো আপনাকে ধোঁকা দিয়েছি, তারপরও আপনি কেন ছেড়ে দিলেন না আমায়? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, পারবো না আমি তোকে ছাড়া থাকতে। এদিকে শোভা চোখ বন্ধ করে থাকলেও তার চোখের কোণা দিয়ে পানি পড়তে থাকে। তা দেখে তানভীর শোভার চোখের পানি মুছে দেয় আর দুটো চোখের পাতায় চুমু খায়। আর বেশ আবেগীভাবে তানভীর বলে ওঠে শোভাকে, তুই কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিসনি সকাল? শোভা সাথে সাথে চোখ খুলে তানভীরের মুখের দিকে তাকায়, তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকে। এভাবে তানভীরও শোভার দিকে তাকিয়ে থাকে। শোভা এবার বলে ওঠে তানভীরকে, ঘুমাবো আমি। কথাটা শুনেই তানভীর কিছু না বলে ছেড়ে দেয় শোভাকে। শোভাও উল্টো দিক করে শুয়ে পড়ে। ডিম লাইটে শোভার মুখ স্পষ্ট না দেখা গেলেও তার চোখ দুটো চিকচিক করছিল। তানভীর শোভার চোখের ভাষা ঠিকই বুঝতে পেরেছিল। এইভাবে কিছুক্ষণ তানভীর চুপচাপ থেকে এটা বুঝতে পারে যে কোথাও তো কিছু একটা মিসিং রয়েছে তার। সেদিন হসপিটালের ছাদে শোভার বলা একটা কথাও মিথ্যে বলে মনে হয়নি তানভীরের। তাহলে এই কয়েকদিনের ব্যবধানে এমন কি হয়েছিল যার জন্য শোভা এমন করলো? তানভীর কোথাও কোনো গাফিলতির চিহ্ন খুঁজে পায় না। এদিকে শোভা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। এভাবে কিছুক্ষণ থাকার পর তলিয়ে যায় গভীর ঘুমে। শোভা ঘুমিয়ে যেতেই তানভীর শোভার চোখের সাইডে হাত দিয়ে দেখে ভেজা ভেজা লাগছে। তা দেখে তানভীর ভালোভাবে বুঝতে পারে কোথাও তো কোনো গাফিলতি রয়েছে তার দ্বারা। অপরদিকে সাকিব বলে ওঠে, বাপরে বাপ, কি শীত রে বাপ, আমার বাপের নাম তো ভইলা দিল রে। যদিও আমি জানি না আমার বাপ কেডা, হালাই পয়দা কইরাই ফাইলা ধুইলা গেছে। সাথে সাথে মাহির বলে ওঠে, কিন্তু ভাই আমারে রাতের বেলা ডাকলো কেন বাইরে সাকিব? ভেতরে তো মেলা জায়গা। তাদের দুজনের কথার মাঝেই তানভীর খালি গায়ে নিচে নেমে আসে। যেখানে তার পাঁচজনই শীতে থরথর করে কাঁপছে, সেখানে তানভীর শুধু একটা টাওয়াল পরে চলে আসে বাইরে। তানভীর বাইরে বেরিয়ে এসে মাহিরকে ডেকে ওঠে, মাহির। সাথে সাথে মাহির বলে ওঠে, জি ভাই। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, সরকার বাড়ি সব জায়গায় সিসিটিভি ফুটেজ আর হসপিটালে দুদিনের সিসিটিভি ফুটেজ আমার এখনই লাগবে। শামসুকে জলদি পাঠাতে বল। মাহির সাথে সাথে কাজে লেগে পড়ে। তানভীরের কথা মতো মাহির কাজে লেগে পড়ে আর টাকলাম অফিসও। কিন্তু বাকি তিনজন চুপচাপই তানভীরের সাথে থাকে। এদিকে তানভীর একটার পর একটা সিগারেট টানতে টানতে পায়চারি করতেই থাকে। তানভীরের যেন মাথা ফেটে যাচ্ছে টেনশনে টেনশনে। মাহির তখন বলে ওঠে, ভাই আপনার শীত লাগছে না? তানভীর সাথে সাথেই বলে ওঠে, আমার মনে আগুন জ্বলতাছে, শরীরের ঠান্ডা তো কোনো ব্যাপারই না। মাহির তখন চিন্তিত সুরে বলে ওঠে, ভাই আপনি কি ঠিক আছেন? কোনো হালাই কি কিছু করলো? আমারে কন খালি,
আমি এখনই উড়াইয়া দিব। প্রতিউত্তরে তানভীর আর কিছুই বলে না, সিগারেটটা ফেলে দিয়ে আকাশের দিকে তাকায় আর বলে ওঠে, জানিস আমি মাঝে মাঝে ভাবি সেদিন যদি ওর বিয়া হইয়া যাইতো তখন আমার কি হইতো। এক মুহূর্তে শেষ হয়ে যাইতাম আমি। এখন যদি দেখি আমার গাফিলতির জন্য ওই কষ্ট পাইছে, নগদে মইরা যামু আমি। তানভীরের কথার উত্তরে সঙ্গে সঙ্গে সাকিব বলে ওঠে, কেমনে বিয়া হইতো ভাই? ভাবি নিজেই তো আমাকে লোকেশন পাঠাইছিল, বউ রাজি না থাকলে বিয়ে হয় কেমনে? সাকিবের এক বাক্যই যথেষ্ট ছিল তানভীরের পুরো মাথায় শর্ট সার্কিট করার জন্য। তানভীর সাথে সাথেই সিগারেটটা ফেলে দিয়ে বলে ওঠে, কি বললি? আবার বল। সাকিব তখন বলে ওঠে, বউ রাজি না থাকলে। তানভীর তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, না এটা না, এর আগে। সাকিব আবার বলে ওঠে, বিয়ে আর কেমনে হইতো? তানভীর আবার সাকিবকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আরে তারপরে আবার। সাকিব আবার বলে ওঠে, ভাবি সাহেব হের বিয়ার দিন আমার এই লোকেশন পাঠাইছিল, আর আপনারে তাড়াতাড়ি তাকে নিতে আইছে কইছিল। এটা শুনেই তানভীর হাঁটু গেড়ে বসে পড়ে আর চিৎকার করে শুভার নাম ধরে ডাকতে থাকে। তানভীরের এমন আচরণে তার পঞ্চ পাণ্ডবও সাথে সাথে বসে পড়ে। তারা বুঝতে পারে না হঠাৎ তানভীরের কি হলো। তারা পঞ্চ পাণ্ডবী ডেকে ওঠে তানভীরকে, ভাই ভাই আপনার কি হয়েছে? ভাই ভাই ভাবি সাপড়ে ডাকবো আমি? ভাই। মাহির কথাটা বলে ওঠে। সাথে সাথে সুভার কথা শুনে তানভীর মাহিরের দিকে তাকায়। তানভীর তখন বলে ওঠে মাহিরকে, সিসিটিভি ফুটেজ পাইলি? সাথে সাথে মাহির বলে ওঠে, জি ভাই পাইছি। ঠান্ডা মাটিতেই তানভীর বসে পড়ে আর হাতে ফোন নিয়ে দেখতে থাকে। যেদিন তানভীরকে সুভা অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুম থেকে বের করে দেয়, আর তার ঠিক পরপরই তার ফুপি সুভার আর তানভীরের রুমে নক করে। এরপর কিছু দেখা যায়নি, কারণ তানভীরের রুমে কোনো ক্যামেরাই লাগানো নেই। পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও তানভীরের রুমে লাগানো নেই, কারণ সুভার প্রাইভেসি আছে। তারপর থেকে সকাল থেকে সুভা খুব গম্ভীর হয়ে থাকে। তানভীর বাকি ফুটেজগুলো চেক করে, তেমন কিছুই পায়নি। শুধু সুভার ফুপি তাদের রুমে যাওয়া ছাড়া আর সুভার চারপাশে ঘুরঘুর করা ছাড়া। তারপর তানভীর হসপিটালে সিসিটিভি ফুটেজ দেখে। নিরাপত্তার জন্য হসপিটালের কোনো পেশেন্টের রুমে সিসিটিভি নেই বা থাকে না, কিন্তু বাকি সব জায়গাতেই থাকে। তানভীর লক্ষ্য করে তারপরে দিনের ফুটেজে সুভা আর তার ভাইয়ের কেবিনে বাইরে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে, আর তার হাত থেকে পার্স পড়ে যায়। হাত কাঁপতে থাকে তার। তারপর রুমে ঢুকে পড়ে। সুভা ঢুকতেই দুজন বেরিয়ে আসে। ভিতরে কি হয়েছে সেটা আর দেখা যায়নি, কিন্তু একে একে দুই করতে তানভীরের বেশিক্ষণ সময় লাগে না। তানভীর আবার আগের দিনের ফুটেজ চালু করে হসপিটালের, যেখানে করিডোরে সুভা ছিল তানভীরের সাথে। তানভীর লক্ষ্য করে সুভা বারবার আর চোখে তার দিকে তাকিয়েছিল, আর মুখেও আলাদা টান ছিল তানভীরের জন্য। ভাই অসুস্থ, অথচ সুভা তানভীরকে দেখে ব্লাথ করতেছিল, আর তানভীরের দিকে তাকানোর মধ্যেই ছিল এক আলাদা অনুভূতি। তারপর তানভীর ফোনটা বন্ধ করে ফেলে আর বলে ওঠে, এই দুই নার্সের খোঁজ লাগা। মাহির সাথে সাথে বলে ওঠে, জি ভাই। তানভীর বলে ওঠে আবার, সাকিব। সাকিবকে ডাকার সঙ্গে সঙ্গে সাকিব দা বলে ওঠে, ভাই এখনই উড়াইতেছি ভাই। তানভীর বলে ওঠে, আরে কারে উড়াবি? সাকিব বলে ওঠে, কেন ভাই, নার্স রে। তানভীর হতাশ হয়ে বলে ওঠে, আরে শালার ভাই, আপাতত উড়াউড়ি বাদ দে, আর যা বলি তাই কর। বউ আমার এক পীর, কিন্তু আমিও তানভীর সরকার, বুঝলি? কথাটা বলেই তানভীর রুমে এসে সুভার মুখ বরাবর বসে। এদিকে সুভা কম্পিউটার গায়ে নিয়ে ছোট বাচ্চাদের মতো মুড়ি দিয়ে শুয়ে আছে। গালে থাপ্পড়ের দাগ এখনো স্পষ্ট। 45টি চট, এত সহজে কি দাগ যাবে? তানভীর উঠে সুভার পায়ের কাছে বসে ডান পায়ের তালু হালকা বের করে, তারপর ব্যান্ডেজটা খুলে ভালোভাবে দেখে। ইস, কি অবস্থা হয়েছে! মনে হচ্ছে মাংসও গলে গিয়েছে। তানভীর সুভার পা নিচের কোলে নেয়, তারপর আলতো করে তাতে মলম লাগিয়ে দেয়, আবার ব্যান্ডেজও করে দেয়। তারপর সুভার মুখের সামনে বসে পড়ে আর নীরব দর্শকের মতো তাকিয়ে থাকে সুভার মুখের দিকে। সুভার দিকে তাকিয়ে থাকতে থাকতে তানভীর বলে ওঠে, তোর মা মরল, বাপও নেই, ভাইও না বাঁচা, তার উপরে জামাইও পাইলি হারামিতে পিএইচডি করা। কথাটা বলেই তানভীর সুভার কপালে চুমু দেয়, তারপর উঠে সুভার পাশে শুয়ে পড়ে। সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে নেয় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। একটু নড়ে ওঠে সুভা, আবার ঘুমিয়ে তলিয়ে যায়। সুভা ঘুমিয়ে যেতে তানভীর বলে ওঠে, আমি খারাপ, খুব খারাপ, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না রে। সরি পরি,
আর তারপরই তানভীর সুভাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। তারও ঘুমের প্রয়োজন। এই ৪৫টি দিন সেও ঘুমায়নি ঠিক মতো। তানভীরও সুভাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়।